ঠিক যেমনটা প্রথম দর্শনে লেগেছিল, এক অদ্ভুত স্নিগ্ধ অনুভূতি, নাম না জানা অনুভূতি, এক কথায় সঙ্গীন হৃদয় অনুভূতি। থমকায় রুডমানবের বরফ গলা কণ্ঠ। বুকের খাঁচায় লুকায়িত স্পন্দিত অঙ্গটা বুঝি এক্ষুনি বেরিয়ে আসতে চাইছে বুকপিঞ্জরের বাঁধন থেকে। তার শান্ত কণ্ঠস্বর বাদ পেয়েছে কণ্ঠার উঁচু হাড়খানার হস্তক্ষেপে। বলা নেই কওয়া নেই, হুট করেই কণ্ঠনালীর মধ্যাংশে এক অদ্ভুত চিনচিনে ব্যথা শুরু হলো রুড মানবের, যে ব্যথায় কুঁচকে গিয়েছে মানবের সরু হৃদয়, গুটিয়ে নিয়েছে কপাল, মুগ্ধর হাঁসফাঁস বাড়ল। তখনই সপ্তদশীর নরম বক্ষে পেঁজা তুলোর ন্যায় গুটিয়ে নিল নিজের মুখ। গলার কাছে হুটহাট সৃষ্টি হওয়া উদ্ভট ব্যথার উপশমে যুবকের তামাকে পোড়া বাদামি ঠোঁটজোড়ার মধ্যাকার দূরত্ব বাড়ল খানিক। নাকের বদলে নিঃশ্বাস টানার কর্মে লিপ্ত হলো মুখ। বুক ফুলিয়ে নিঃশ্বাস টানছে রুড মানব। বুকের ওঠানামার গতি বড় জোরালো এই মুহূর্তে। ফাঁকা মস্তিষ্ক তার ধীরে ধীরে কার্যক্ষমতা শিথিল করতে চাইছে। চোখ দুটো কুঁচকে আছে এখনো। সপ্তদশীর নরম বক্ষে মুখ গুজে রেখে যুবক ফের লম্বা এক নিঃশ্বাস টানতেই হঠাৎ কুঁচকে গেল তার বদ্ধ চোখ দুটো। মুহূর্ত ব্যয়ে তড়াক করে পর্দা সরালো রুড মানবের ঘোলাটে দৃষ্টি। তড়িৎ বেগে মাথাটা উঠে এলো সপ্তদশীর বক্ষ হতে। পরক্ষণে যুবকের কুঞ্চিত দৃষ্টিযুগল একযোগে গিয়ে আশ্রে পড়ল সপ্তদশীর নির্মল মুখ পানে। সপ্তদশী মৃদু হাসছে, তার দৃষ্টিতে আচ্ছন্ন ভাব স্পষ্ট। যুবকের ঘোর ধরল না এতে। সে কেমন ঘোলাটে দৃষ্টে মাহির মুখ পানে তাকিয়ে থেকে আচমকা অনীহাবোধে বলে বসল, তোর গায়ে আমার চাশমিশের ঘ্রাণ নেই কেন? দূরে সর আমার কাছ থেকে। যুবকের এহেন অনীহা মিশ্রিত কণ্ঠে সপ্তদশীর হরিণী চোখ দুটোতে নামল ঘোর বর্ষা। মুখে নামল রাজ্যের আধার। কুণ্ঠিত হলো নারী কায়া। সুনিপুণ চিবুকখানা রয়ে সয়ে গিয়ে ঠেকল কণ্ঠার কাছে। মাথা ভর্তি এলোমেলো চুল তার, উঠছে অবাধ্যের ন্যায়। নতুন করে গজানো দুর্বাঘাসের ন্যায় ছোট ছোট চুলগুলো কেমন বেয়াদবের ন্যায় আষ্টে পড়ছে সপ্তদশীর পত্রপল্লবের ন্যায় মুখখানার উপর। যুবক ঘোলাটে চোখে দেখছে সব। হুট করেই বেয়াদব মস্তিষ্কটা কেমন জ্বলে উঠল তার। সে তখনই নড়ে চড়ে উঠে এসে আচানক খামচে ধরল মাহির সিল্কি চুলগুলো। এহেন কাণ্ডে মোটেও ভরকায়নি সপ্তদশী। উল্টো পিট চোখে আড়াআড়ি দৃষ্টে মুখ তুলে চাইল। ওদিকে রুড মানব কেমন কটমট করছে চুলগুলোর দিকে তাকিয়ে থেকে। হালকা খাদযুক্ত দৃঢ় চোয়ালখানায় ফুটে উঠল শক্ত ভাব। চোখে মুখে সে কি রাগ তার। কণ্ঠে একরাশ হিংসে নিয়ে হিসহিসি আওড়াল, ডোন্ট টাচ হার বাস্টার্ড, শি ইজ মাই প্রপার্টি। নির্জীব চুলের সঙ্গেও সে কি অদ্ভুত হিংসে মাফিয়া বিস্টের। মুখখানার সর্বত্র লেপ্টে আছে বিরক্তির ভাঁজ। সপ্তদশীর আড়দৃষ্টি এবার প্রশস্ত হল। ঠোঁটের কোণে বুলালো মুচকি হাসির রেশ। নজর ধীরে ধীরে সুদর্শনের বাড়ন্ত হাতের পানে নিবদ্ধ হল। সুদর্শনের গৌরবর্ণ শক্তপোক্ত হাতের পৃষ্ঠে নীলচে শিরাগুচ্ছ স্পষ্ট। কবজি সন্ধিতে আটসাট হয়ে আটকে আছে একখানা কালো রঙা রিবন ব্যান্ড। তখনই সংকুচিত হল সপ্তদশীর ভ্রুযুগল। আচানক নড়ে চড়ে উঠে হাত বাড়িয়ে এক খাবলায় আঁকড়ে ধরে মুগ্ধর বাহাত। স্নিগ্ধ গলায় জিজ্ঞেস করে ওঠে, হাতে এটা কি? মুগ্ধর বিমুগ্ধ নয়ন মাহির পানে তাকিয়ে আছে এক দৃষ্টে। সেথায় নেই বিন্দুমাত্র নিরাগ্রহ। কণ্ঠে একরাশ মলিনতা ঢেলে সে আওড়াল, আমার না পাওয়া ধন। সহসা কুঁচকে গেল সপ্তদশীর বাঁকানো হৃদয়। ললাটে নামল সন্দিহান ভাঁজের ছাপ। মেয়েটা খানিক ঠোঁট উল্টে চেয়ে রইল রুড মানবের পানে। যুবক দেখল তা। পরক্ষণে আলতো করে বাচোখের পিয়ার্সিং করা ভ্রুটা সামান্য উঁচিয়ে নীরবে জিজ্ঞেস করল,
কি? সহসা চোখ ঘোরালো মাহি। যুবকের শক্তপোক্ত হাতখানা ছেড়ে দিয়ে দুই হাতে চেপে ধরল নিজের অবাধ্য চুলগুলো। হাত ঘুরিয়ে খোপা বাঁধার ভং ধরে বলল, রিবন ব্যান্ডটা দিন তো, চুলগুলো বড্ড জ্বালাচ্ছে। যুবক তখনই নাকচ করে ওঠে সপ্তদশীর এহেন বাক্যে। মাথার উপর একরাশ ভার নিয়ে সহসা ঘাটটা এলিয়ে দিল বিনব্যাগের গায়ে। লম্বা এক নিঃশ্বাস টেনে দুই চোখ বুজে আওড়ালো, হুম, এটার ভাগ আমি কাউকে দেব না, ইভেন আমার হ্যালুসিনেশনকেও না। এটা আমার, শুধু আমার। ধীরে ধীরে কণ্ঠ জুড়িয়ে আসছে রুড মানবের। চোখ দুটোর পাতা ভার হলো বেশ। তারা কেমন আপন মনে বুঝে গেল আপনা আপনি। পাহাড়সম বলিষ্ঠ দেহখানায় নামল অসারতা। হাত দুটো আলগোছে নেমে গেল দেহের দুই পাশে। অতঃপর রুডমানব ডুব দিল ক্লান্তির নিদ্রায়। দুপুর গড়িয়ে বিকেল নামবার জোগাড়। সেন্ট পিটার্সবার্গের আকাশটা আজ বহুদিন পর স্বচ্ছ হলো। রৌদ্রের খুব একটা প্রখরতা না থাকলেও তার উপস্থিতি অস্পষ্ট নয়। হাটখোলা জানালার ধারে বিছিয়ে রাখা মখমলি কাউচের উপর পা দুটো ভেঙে বসে আছে মাহি। কাউচের হ্যান্ডেলে কুশন চেপে পিঠ হিলিয়ে রেখেছে তাতে। হরিণী চোখ দুটো তার আটকে আছে রিমলেস গোল্ড ফ্রেমের চশমার আড়ালে। দুই হাতে ধরে রাখা একখানা মোটা বই। আপাতত সপ্তদশী সকল মনোযোগ বইয়ের ভাঁজে নিবদ্ধ। মসৃণ পা দুটোর সম্মুখে কুটকুট করছে কিউটি। খাচ্ছে গাজরের স্লাইস। মাঝে মধ্যে মনিবের কোলে আসার বায়না জোড়েন মহাশয়। তবে সেই বায়নার পূরণ হলো কই? সপ্তদশী যে বড্ড বইপোকা মানুষ। বইয়ের মাঝে একবার ডুব দিতে পারলে তার থোড়াই খবর থাকে দিন দুনিয়া নিয়ে। মাহির মনোযোগী চোখ দুটো সামান্য কুঁচকে আছে। বোধহয় এতক্ষণে বইয়ের বেশ ইন্টারেস্টিং অংশে চলে এসেছে সে। তবে শেষটুকু পড়তে গিয়ে বাঁধল আরেক কাণ্ড। কাহিনী তো খতম হলোই না, উল্টো লেখা আছে টু বি কন্টিনিউ। সপ্তদশী বড্ড অস্থির হলো এহেন কাণ্ডে। মসৃণ ললাটের চামড়ায় গোটা কত ক্ষোভের ভাঁজ ফেলে তখনই পা দুটো নামিয়ে রাখল মার্বেলের তকতকে মেঝেতে। নরম হাতের মুঠোয় সদ্য শেষ হওয়া বইটা নিয়েই পায়ের গতি টানল মাহি। এক্ষুনি লাইব্রেরিতে গিয়ে বাকিটুকু পড়তে হবে তার, নয়তো অভ্যন্তরীণ আগ্রহ এবং কৌতূহলতায় অস্থির হবে তার তনুমন। এহেন চিন্তার পরিক্রমায় পায়ের গতি জোরালো হলো সপ্তদশীর। ধূপধাপ কদমে বেরিয়ে গেল কক্ষ ছেড়ে। গোলাপি আভায় ছেয়ে আছে চেরি ব্লসম গার্ডেনের জমিন। জাপানি সৌন্দর্যের প্রতীকী ফুলগুলোর নরম সরম গোলাপি পাপড়িগুলো কেমন ঝরে পড়ছে নিজ দায়িত্বে। ঢেকে দিচ্ছে বাগান জমিনের আসল রূপ। কয়েক জোড়া বুটজুতা পড়ুয়া দাম্ভিক কদম কেমন রুষ্টতার সঙ্গে পিষে দিচ্ছে গোলাপি নরম পাপড়িগুলো। গটগটিয়ে এগুচ্ছে প্যালেসের দিকে। সম্মুখের দাম্ভিক কদম জোড়ার রুড মালিক বড় ব্যতিব্যস্ত। আজ আবারও সেজেছে দ্য গ্রেট রুশদি কিংয়ের সাজে। গায়ে কালো রঙা ওভারকোট, বক্ষে আটসাট হয়ে আটকে আছে কালো রঙা শার্ট, সঙ্গে মিলিয়ে পড়েছে কালো রঙা প্যান্ট। ডান হাতের কবজি সন্ধিতে শোভা পাচ্ছে দ্য শ্যাডো মনস্টার নামক সিগনেচার ব্রেসলেট। যুবকের মাথায় এঁটে বসে আছে কালো রঙা গোলাকার ফেডোরা টুপি। সুদর্শন মুখখানা আপাতত উন্মুক্ত। যুবকের পিছু পিছু এগোচ্ছে অ্যালেক্স এবং অ্যাডউইন। দুটো গম্ভীরমুখ বলিষ্ঠবান পুরুষ একে অপরের পাশাপাশি হাঁটলেও দুজনার দৃষ্টি একে অপরের বিপরীত। নাকের পাটা সমানে ফুলছে দুজনার। চোয়ালের পেশি হয়েছে টান টান। ভাগ্যিস মনস্টার সামনে আছে, নয়তো এতক্ষণে দুই সাপে নেউলের মধ্যে ফের বাধত হাতাহাতি। জোরালো ভঙ্গিতে প্যালেসের সম্মুখ সিঁড়িতে পা রাখল মুগ্ধ। দায়িত্বরত গার্ডরা তখনই মাথা ঝুঁকিয়ে কুর্নিশ জানালেন মনস্টারকে। রুড মানব সেদিকে ফিরেও তাকালেন না।
উল্টো পায়ের গতি বাড়িয়ে ঢুকলেন ভেতরে। তার ব্যস্ত কদমজোড়া গ্রাউন্ড ফ্লোরের মাঝখানের কারুকার্যে খচিত গোলাকার স্থানে এসে পড়তেই আচমকা পায়ের গতিতে রূপ টানলেন নির্দয় মানব। থেমে গেলেন সশরীরে। তার হৃদয়টা এবার একটু বেশি জ্বালাচ্ছে মনে হচ্ছে। বেয়াদব অঙ্গটাকে এতক্ষণ কোনো মতে সামলে রাখতে পারলেও এখন কেন যেন অবাধ হতে চাইছে সে। বারে বারে মনের মধ্যিখানে উত্থাপন করছে, মেয়েটাকে একটু দেখে নিলে কী বা হয়ে যাবে। হৃদয়ের এহেন বেয়াদবি দেখে দাঁত কিরমির করে ওঠে মুগ্ধ। বেয়াদব অঙ্গটার কত বড় সাহস, তার দেহের খাঁচায় বন্দি থেকে ওই বান্দির মেয়েকে দেখার ইচ্ছে পোষণ করছে। এ যে ঘোর অন্যায়। মায়া ভরা হৃদয়ের এহেন অবাধ ইচ্ছেকে এক প্রকার চুলোয় চড়ালেন মাফিয়া বিস্ট। অত সহজে থোড়াই শুনবে হৃদয়ের কথা। মুগ্ধ কেমন তিক্ত বিরক্ত রূপে তখনই শরীর ঘুরিয়ে উল্টো পথে পা ঘোরালো। পেছন থেকে ধেয়ে আসা দুই গম্ভীর পুরুষদের পানে কটমট দৃষ্টি নিক্ষেপ করে শুধুই গর্জন তুলে শুধালো, ইউ ব্লাডি মন্স, এইটুকু পথ আসতে এতক্ষণ লাগে তোদের? পায়ে জোর নেই রাস্কেলস। ভরকায় অ্যালেক্স এবং অ্যাডউইন। বেচারারা কেমন তৎক্ষণাৎ নজর ঝুঁকিয়ে হতবম্ব হয়ে দাঁড়িয়ে গেল মাঝপথে। বেচারারা ভেবে ভেবে কুপোকাত মনস্টারের আবার জ্বলে ওঠার কারণ সম্পর্কে। ওদিকে মুগ্ধ মহাশয় সাপের ন্যায় ফোঁস করছে। সুদর্শন মুখখানায় এক অদৃশ্য আগুন লেপ্টে যুবক কেমন গটগট পায়ে এগিয়ে এলো বেচারা দুটোর সম্মুখে। অতপর মুখোমুখি দাঁড়িয়ে এক হিংস্র থাবায় আচানক কাত করল অ্যাডউইনের ফর্সা গালটা। ইস, মনস্টারের অমন ব্যগ্র থাবা গালে পড়তেই গালের মাংসগুলো বুঝি খুলে খুলে পড়ছে তার। সঙ্গে যা জ্বলুনি হচ্ছে না, মনে হচ্ছে কেউ জোর করে এক মুঠো মরিচের গুঁড়ো এনে ইচ্ছে মতো ডলে দিয়েছে গালটায়। বেচারার এরূপ অবস্থা অবলোকন করে পাশে দাঁড়িয়ে থাকা অ্যালেক্স মহোদয় খানিকটা খুশি হতেই যাবেন, ঠিক তখনই এক শক্তপোক্ত মুঠোর পাঞ্চ এসে বসল তার উদর বরাবর। সহসা ব্যথায় কুঁচকে গেল অ্যালেক্সের সুদর্শন শ্যামবর্ণ মুখখানা। বেঁকে গেল মেরুদণ্ডের হাড়। বেচারার আর শটানভাবে দাঁড়িয়ে থাকার জো নেই। পা দুটো শক্ত, হাড়গোড় কাঁপছে ভীষণ। এই বুঝি তারা ভেঙে বসিয়ে দেবে বেচারাকে। তাদের অমন করুণ দশা দেখেও গড়লেন না মাফিয়া বিস্ট। তখনই ওভারকোটের অভ্যন্তরে হাত গলিয়ে কোমর থেকে রিভলভারটা বের করে এনে তাক করল অ্যাডউইনের দিকে। কটমট করতে করতে হুঙ্কার ছুঁড়ে বলল, দেরি করলি কেন তোরা? কোথায় ছিলি উত্তর দে, না হলে। বাকিটা জিভ খসে বেরোনোর আগেই যুবকের কুদৃষ্টি আচমকা গিয়ে ঠেকল তিনতলার প্রশস্ত করিডোর পানে। সেথায় অতি কাঙ্ক্ষিত নির্মল মুখখানার পরিদর্শন পেয়ে তৎক্ষণাৎ থমকায় রুড মানব। থমকায় তার কুদৃষ্টি। এতক্ষণ যাবৎ সম্পূর্ণ মুখমণ্ডলে জড়িয়ে থাকা একরাশ আগুনে কেউ বুঝি মাত্রই এক পশলা বৃষ্টি নামালো। সেই বৃষ্টির ঝাপটায় নিভে গেল যুবকের মাথা ভর্তি উত্তপ্ত আগুন। বিস্টের কুড়োতার পরশ ক্ষীণ হতেই রিভলভারের চাবি থেকে আনমনেই সরে গেল তর্জনী। আলগা হলো হাতের বাঁধন। অদূরের তিনতলার করিডোর দিয়ে আপন মনে হাঁটছে সপ্তদশী। হাতে একখানা বই তার। মনোযোগী দৃষ্টিযুগল বইয়ের মসৃণ পৃষ্ঠে নিবদ্ধ। মুগ্ধ কেমন বিগলিত নয়নে তাকিয়ে রইল সেদিকে। হতবিহ্বলতায় যুবকের রিভলভার ধরে রাখা বাড়ন্ত ডান হাতখানা আলগোছে নেমে গেল। বাহাতে বোধহয় ভর করেছে রাজ্যের সব ভার। কিছুতেই বেচারা উঠছে না উপরে। রুডমানবের সম্পূর্ণ বদনে ছেয়ে গিয়েছে প্রবল শান্তি। তার বাদামি চোখ দুটোর তীক্ষ্ণ দৃষ্টি গোলাকার টুপির ছত্রছায়ার আড়ালে থেকে সপ্তদশীর নির্মল মুখখানা অবলোকন করতে বাদ পাচ্ছে বোধহয়। অস্থির যুবক তখনই ডান হাতখানা উঠিয়ে এনে আলগোছে মাথার উপর থেকে টুপিটা নামিয়ে নিল।
এবারে সম্মুখ দৃষ্টি স্পষ্ট তার। বাদামি চোখ দুটো ফের ডুব দিল গভীরতায়। তারা অপেক্ষায়িত, সপ্তদশীর ফিরে তাকানোর জন্য, প্রবলভাবে দায়বদ্ধ, একটাবার চোখাচোখি করার জন্য। রুডমানব এতক্ষণে টের পেল সে তৃষ্ণার্ত। গ্রীষ্মের বিদঘুটে গরমে মরুভূমিতে হাঁটতে থাকা পথিকের ন্যায় তৃষ্ণার্ত সে। খরায় জরাজীর্ণ তার কণ্ঠা, শুকিয়ে কাঠ হয়েছে দৃষ্টি। যে দৃষ্টি বোধহয় স্বস্তি পাবে সপ্তদশীর নীরের চাহনিতে। অথচ কাণ্ড দেখো, সপ্তদশীর গভীর মনোযোগে এক চুল নড়চড় হচ্ছে না, সরছে না বইয়ের ভাঁজ থেকে তার দৃষ্টি। মনস্টার ক্ষুদ্র করলেন নিজের চোখ দুটো। ফর্সা মসৃণ ললাটে গোটা কতক রুষ্টতার ভাঁজ টেনে তীক্ষ্ণ দৃষ্টিতে চেয়ে রইল মেয়েটার পানে। মাহি বইয়ের পৃষ্ঠে চোখ রেখে এগোচ্ছে, তার কদম ছুটছে ব্যক্তিগত লাইব্রেরির দিকে। এদিকে তার অমন অগ্রাহ্যতা দেখে রুডমানবের মাথার তালু জ্বলে উঠল দাউ দাউ করে। মুখাবয়ে সদ্য ফুটে ওঠা মুগ্ধতাটুকু উধাও হলো নিমিষেই। সেথা এবার ভর করল রুডমানবের চিরচেনা রূপ। কুড়োতায় ব্লেডের ন্যায় ফুটে উঠল ক্ষীণ খাদযুক্ত চোয়ালখানা। নিখাদ সৌন্দর্যের প্রতীকী বাদামি চোখ দুটো ক্রমশ ঝাঁপ দিল টগবগে লেলিহান দাবানলে। গৌরবর্ণ সুদর্শন মুখখানা সহসাই রূপ ধরল টকটকে লালিমার। মুষ্টিবদ্ধ হলো শক্ত হাত দুটো। সপ্তদশী তখনও দৃষ্টিপাত করেনি রুডমানবের পানে। এতে বুঝি ঘি পড়ল মানবের জ্বলতে থাকা বদনে। মিনিট পাঁচেক অতিবাহিত হওয়া সত্ত্বেও নিষ্পলক দৃষ্টে তাকিয়ে আছে মুগ্ধ। অপেক্ষায় আছে মেয়েটা ফিরে তাকাবে বলে, অথচ বালাই সার। মেয়েটা যে কোন মুগ্ধতায় ডুবল কে জানে। সে কেমন আপন মনে ঢুকে পড়ল লাইব্রেরির কক্ষে। তার এহেন উপেক্ষা যেন সরাসরি তীরের ফলার এসে বিঁধল মুগ্ধর বুকটায়। সারাটা দিন তার চোখ দুটো তৃষ্ণার্ত পথিকের ন্যায় খুঁজেছে মেয়েটাকে। মন মস্তিষ্কের দোলাচলে দ্বিধায় পড়েছে বহুবার। অথচ মেয়েটা কেমন নির্বিকার, সম্পূর্ণ ব্যাপারটা মোটেও হজম হলো না মুগ্ধর। সে কেমন সাপের ন্যায় ফোঁসফোঁস করতে লাগল। রাগে হিতাহিত জ্ঞানশূন্য মানব ধারালো দাঁতে রুষ্ট চাপায় পিষ্ট করল পিয়ার্সিং করা নিম্নাংশের ঠোঁটখানা। শক্ত হাতে অনবরত ঘাড় ডলতে ডলতে হুঙ্কার ছুঁড়ে বলল, অ্যাডউইন, বোতল আনা। শীতাতপ নিয়ন্ত্রিত বিশালাকার লাইব্রেরির কক্ষ। চারিদিকের দেয়াল জুড়ে বড় বড় বুকশেলফ। সেথায় ভিড় জমিয়েছে নানান বাহারি বইয়ের স্তূপ। বাদিকের উঁচু উঁচু শেলফের দ্বারে দাঁড় করিয়ে রাখা একখানা মই। অন্তর্মুখী মানবী ধীরে ধীরে নামছে মই বেয়ে। তার হাতে একখানা নোবেল পাঠ। মেয়েটার চোখে মুখে ঝিলিক দিচ্ছে আনন্দের রেশ। মনের কোণে জমে থাকা মাত্রাতিরিক্ত অস্থিরতায় মইয়ের শেষ সিঁড়িতে পা বাঁধিয়ে টুপ করে নামল সে। তড়িঘড়ি করে এগিয়ে এলো 2 হাত দূরত্বে বিছিয়ে রাখা একখানা সফেদ রঙা মখমলি তোশকের পানে। সেথায় 2 হাঁটু ভাঁজ করে বসল মাহি। হাত বাড়িয়ে পাশ থেকে কোলে তুলে নিল নরম তুলতুলে কুশনখানা। অতঃপর নতুন বইয়ের কভার খুলে উদ্বিগ্নতায় চোখ রাখল বইয়ের ভাঁজে। বোল্ড হরফের 2টো লাইনের স্তবকে গভীরভাবে ডুব দিতেই আচমকা সপ্তদশীর কর্ণকুহরে ভেসে এলো অতি পরিচিত বজ্রকণ্ঠের হুঙ্কার, হাউ ডেয়ার ইউ। তখনই হকচকিয়ে ওঠে মাহি। হকচকানোর দরুন নড়ে চড়ে ওঠে তার সর্বাঙ্গ। ভরকানো দৃষ্টি সহসা সম্মুখে পড়তেই দেখল ঝড়ের বেগে গটগটিয়ে এগিয়ে আসছে রুডমানব। তার চোখে মুখে সে কি রাগ। তা অবলোকন হওয়া মাত্রই শুকনো ফাঁকা ঢোক গিলল মাহি। হাত থেকে আলগোছে নামিয়ে রাখল বইটা। ওদিকে মুগ্ধর পায়ের গতি জোরালো। তাই সে রুখ টানল সপ্তদশীর নিকটে। অবোধ মাহি ঘাড়ের পেশি কুঁচকে মুখ তুলে চাইল। অমন একটা পাহাড়সম মানুষের পানে তাকিয়ে থাকতেই ঘাড় বুঝিয়ে বলছে,
ছেড়ে দে মা, কেঁদে বাঁচি। তবে সপ্তদর্শী নাছোড় বান্দা চেয়ে রইল এক মনে। যুবক দাঁত কিরমির করছে, দাঁত কপাটির রুষ্ঠ আওয়াজ স্পষ্ট কানে বাজছে সপ্তদশীর। সহসা ঘাবড়ে গেল মাহি। নরম সরম অধর যুগল তিরতির করে হালকা কাঁপিয়ে জিভ খসিয়ে বাক্য আওড়াতে উদ্যত হতেই আচমকা মেরুদণ্ড বাঁকিয়ে আনল রুড মানব। অতপর চোখের পলকে তখনই এক হিংস্র থাবায় আঁকড়ে ধরল মাহির নরম চোয়াল। হকচকানোর সময় পায়নি মাহি। চোখ ফেলার আগেই যা ঘটার ঘটল। যুবক জোর বাড়াচ্ছে হাতের, সপ্তদশীর নরম চোয়ালখানা পিষ্ট হচ্ছে তার রুক্ষ হাতের মুঠোয়। কটমট শব্দ তুলছে চোয়ালের হাড়। ব্যথায় মুখ কুঁচকে নেয় মাহি। দুই হাতে চেপে ধরে কঠিন মানবের শক্ত হাত। পিষ্ট হতে থাকা চোয়ালখানা যুবকের রুক্ষ মুঠো হতে ছাড়ানোর বৃথা প্রয়াসে মত্ত সে। ঠোঁট ভেঙে ফুপিয়ে উঠতেই সম্মুখ থেকে ভেসে এলো মুগ্ধর হিংস্র গর্জন। হাউ ডেয়ার ইউ বান্দির মেঘ, হাউ ডেয়ার ইউ ইগনোর মি। এই আমাকে, দ্য শ্যাডো মনস্টারকে ইগনোর করার মতো এত বড় কলিজা তোর কোত্থেকে এলো জানোয়ারের বাচ্চা? কি আছে তোর বইয়ে যা আমার চাইতেও বেশি নোটিসেবল? উত্তর দে বান্দির মেঘ। চোয়ালের হাড় ভাঙার উপক্রম সপ্তদশীর। মুখ ফসকে কথা বেরোনোর জো নেই, অথচ রুড মানব কিনা তাকেই প্রশ্ন করছে। ব্যথায় গোঙাচ্ছে মাহি। ছলো ছলো দৃষ্টিযুগল সম্মুখে তাক করতেই ব্যগ্র হলো রুড মানব। তখনই বুঝি তার কুদৃষ্টিতে এক টুকরো বরফের দানা ছুঁড়ে মারল কেউ। সপ্তদশীর ছলো ছলো চোখ দুটোর নীরের চাহনি ঝড় তুলছে মানবের বুকে। মাথা ভর্তি উত্তপ্ত আগুন যেখানে দাউ দাউ করে জ্বলছে, সেখানে হৃদয় কাঁপছে দুর্বার গতিতে। যুবক সহসা ঝটকা মেরে ছেড়ে দিল মাহির নরম তুলতুলে চোয়ালখানা। একাকার সম রাগ এখনো চলমান তার মধ্যে। হিতাহিত জ্ঞানশূন্য মানব তৎক্ষণাৎ দুই হাতে টেনে ধরে নিজের মাথার লম্বা লম্বা বাবরি ছাটা চুলগুলো। অতপর এক ভয়ঙ্কর হিংস্র হুঙ্কারে মাফিয়া বিষ চিৎকার করে বলে ওঠে, আহ, হোয়াই আই কান্ট কন্ট্রোল মাইসেলফ, হলি ফাক। যুবকের বিকট চিৎকারে কাঁপছে কক্ষের প্রতিটা দেয়াল, সেই সঙ্গে কাঁপছে ভীতু সপ্তদশী। ভয়ে হাত পা গুটিয়ে বসে আছে বেচারি। রুড মানব থামছে না। একবার ইচ্ছে মতো টানছে নিজের চুলগুলোকে, তো আরেকবার নিজ গালেই একের পর এক শক্ত চাপড় বসাচ্ছে বেপরোয়া পুরুষ। দুই পায়ের সচল গতিতে এদিক ওদিক অস্থিরতায় পায়চারি চালিয়ে রাশিয়ান ভাষায় বিড়বিড় করে বলছে, নো, নো, ওর গায়ে হাত তোলা যাবে না। ও কাঁদলে আমার সহ্য হচ্ছে না। আই কান্ট টলারেট হার টিয়ার্স, উফ, আই কান্ট। সপ্তদশী নির্বিকার, দুই হাঁটুর ভাঁজে মুখ লুকিয়ে কাঁদছে সে। রুড মানব আরদৃষ্টে এক পলক চাইল মেয়েটার পানে। সহসা তার মানসপটে ভেসে উঠল কিছুক্ষণ আগে ঘটে যাওয়া ঘটনাটা। আর অমনি ফের হিতাহিত জ্ঞান হারালো মাফিয়া বিস্ট। তখনই ব্যগ্র পায়ে এগিয়ে এসে হাঁটু ঠেকালো মেঝেতে। পরক্ষণে নিজের শক্তপোক্ত রুক্ষ আঙুলগুলো সহসাই সপ্তদশীর চুলের গোড়ায় ঢুকিয়ে দিয়ে আঁকড়ে ধরল চুলের গোছা। এবারে আর চুপ করে থাকতে পারেনি সপ্তদশী। ব্যথায় কেঁদে ওঠে ঠোঁট ভেঙে। মুগ্ধ দেখল সেই কান্না। বাদামি চোখ দুটো তার এক অজানা ব্যথায় ডুব দিয়েছে তার। জ্বলছে অগ্রাহ্যের আগুনে। সে তখনই মেয়েটার মাথা সামান্য ঝাঁকিয়ে অস্থির কণ্ঠে বলে ওঠে, এই বান্দির মেয়ে, তুই আমার না? বল, তুই আমার তো, তাই না? তাহলে তুই আমাকে ইগনোর করলি কেন? তোর চোখ দুটো আমার বদলে অন্য কিছুতে মনোযোগ টানলো কেন? কি নেই আমার মধ্যে? আর কি আছে তোর ওই বইয়ের মাঝে? কই দেখি তো। বলেই উন্মাদ পুরুষ তৎক্ষণাৎ ছেড়ে দিল মাহির নরম চুলের গোছা। বেপরোয়ার ন্যায় হিতাহিত জ্ঞান হারিয়ে খানিকটা সরে এসে তোষক থেকে আলগোছে তুলে নেয়
অবহেলিত আকারে পড়ে থাকা বইটা। বইয়ের মসৃণ পৃষ্ঠাগুলো অস্থির ভঙ্গিতে উল্টে পাল্টে দেখছে মুগ্ধ। মানবের সর্বাঙ্গ কাঁপছে রাগে, চোয়ালের কটমট শব্দে কাঁপছে সপ্তদশী। ওদিকে মুগ্ধ ফের বজ্রকণ্ঠে গর্জে বলল, এই এই বান্দির মেয়ে, এটাই কি আছে যা তোকে আমার দিকে তাকানো থেকে বিরত রাখলো? কি আছে এটায়, একটু দেখা তো। এই পর্যায়ে হতবুদ্ধির ন্যায় তাকিয়ে আছে মাহি। কণ্ঠরুদ্ধ তার, জিভের ডগায় রা নেই। সে তো লোকটাকে দেখিনি, তাহলে ইগনোর করবার প্রশ্ন আসে কোত্থেকে? সপ্তদশী যখন নিজের ভাবনায় নিমগ্ন, ঠিক তখনই ঝড়ের বেগে এগিয়ে এলো মুগ্ধ। অস্থির কায়দায় হাতের বইটা অদূরে ছুঁড়ে দিয়ে আলগোছে নিজ দুই হাঁটুর ভর ঠেকালো মেঝেতে। অতপর পরাস্ত সৈনিকের ন্যায় নিজের দুই হাতের রুক্ষ আজলায় সপ্তদশীর নরম মুখখানা আলতো করে ছুঁয়ে দিয়ে বেপরোয়া কণ্ঠে আওড়ালো সে, কেন এমন করলি চাশমিশ? কি কমতি আছে আমার মধ্যে? কেন তাকালি না আমার দিকে? আমি কি দেখতে খুব খারাপ? আমি 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 ইগনোরেন্স সহ্য করতে পারি না চাশমিশ, বিশ্বাস কর। এই জায়গাটায়। বলতে বলতেই বেপরোয়া পুরুষ তখনই চেপে ধরে মাহির ডান হাতের নরম তুলতুলে কবজি সন্ধি। পরক্ষণে সপ্তদশী সেই কবজি টেনে এনে আলগোছে ছোয়ালো নিজের বুকের বা পাশে। হতবম্ব মাহি। মুগ্ধর এহেন উন্মত্ততা আজ প্রথম পরখ করল সে। যদিও বা লোকটার এরূপ বিচলিত হবার কারণ অজানা তার। এদিকে মুগ্ধ বুঝিয়াস নিজের হুঁশে নেই। মাহির হাতখানা নিজের বুকে চেপে রেখে কটমটিয়ে বলতে লাগলো, এই জায়গাটা জ্বলছে, বড্ড জ্বলছে চাশমিশ। তুই কি করলি এটা? কেন উপেক্ষা করলি আমায়? আমার মধ্যে কি নেই বল? আমি দেখতে অসুন্দর? দৃষ্টি স্নিগ্ধ রুড মানবের। থেমেছে বাক্য। বসে থেকে তখনই পাগলের ন্যায় নিজের গা থেকে এক ঝটকায় খুলে নিল ওভারকোটটা। পরক্ষণে একে একে খুলে নিল শার্টের সবগুলো বোতাম। অতপর উন্মুক্ত করল নিজের পেটানো দেহখানা। মাহির সম্মুখে নিজের সুদর্শন উন্মুক্ত দেহখানা দাঁড় করিয়ে উন্মাদ যুবক ফের আওড়াল, অ্যাম আই নট হ্যান্ডসাম? এই তাকা আমার দিকে। আমি কি দেখতে খারাপ? তোকে পাগল করার মতো সুন্দর নই আমি? তাহলে তুই আমাকে ইগনোর করলি কেন বান্দির মেয়ে? কেন করলি আমায় ইগনোর? শেষ বাক্যটুকু হুঙ্কারের ন্যায় শোনালো আবদ্ধ কামরায়। সপ্তদশীর কোমল দেহখানি ফের কেঁপে উঠল কেমন। মেয়েটা ভয়ে সিটিয়ে যাচ্ছে, চোখ নামিয়ে কাঁদছে ফুপিয়ে ফুপিয়ে। রুডমানব থামছে না। সপ্তদশীর কান্না দেখে কাঁপছে তার বুক। তার চেয়েও বেশি কষ্ট হচ্ছে নিজের প্রতি সপ্তদশীর এহেন পাত্তাহীনতা দেখে। মুগ্ধ অস্থির, শক্ত হাতে অনবরত ডলছে ঘাড়। কটমট করতে করতে ঘর ভর্তি বইয়ের স্তূপের পানে তাক করল তীক্ষ্ণ দৃষ্টি। সঙ্গে সঙ্গে কুঁচকে গেল তার মসৃণ ললাট। এক মুহূর্ত থেমে থেকে হঠাৎ কটমট কণ্ঠে আওড়াল, বই, রাইট, এই বই, ওয়েট। বাক্যটুকু আওড়েই পায়ের গতি টেনেছে মুগ্ধ। গটগটিয়ে দুই কদম এগোতেই দরজার কাছে এসে দাঁড়ালেন দুজন নতমুখী গাঁট। দুই হাতে ঠেলে ঠুলে আনছেন টলি ভর্তি রামের বোতল। যুবক শটান হলো এবার। দুই হাত পকেটে গুজে গমগমে গলায় হুঙ্কার ছুঁড়ে বলল, ভেতরে আন। হুকুম তামিল করলেন গার্ডস। আলগোছে টলিটা ঠেলে আনলেন ভেতরে। মনস্টারের অভিমুখে নতমুখে দাঁড়াতেই ফের কর্ণকুহরে শুনতে পেলেন মনস্টারের বজ্রকণ্ঠ, আউট। যথার্থ হুকুমে বেরিয়ে গেলেন দুজন। তারা যেতেই উন্মাদ যুবকের পাগলামি শুরু হলো। খানিকক্ষণ অ্যালকোহলের বোতলগুলো নাড়িয়ে চাড়িয়ে দেখে আলগোছে ঘাড় কাত করে তাকালো ক্রন্দনরত মাহির পানে। মাহি হতবিহ্বল, কান্না থামিয়ে তাকিয়ে আছে কেমন। যুবক বাঁকা হাসল,
আচমকা চোখ টিপে তখনই হাতে থাকা অ্যালকোহলে পরিপূর্ণ কাচের বোতলগুলো একে একে ছুটতে লাগলো বইয়ের স্তূপের দিকে। এরূপ কাণ্ডে ভরকায় মাহি। আচমকা হতবিহ্বল কণ্ঠে চেঁচিয়ে বলে, বিস্ট, কি করছেন আপনি এগুলো? সপ্তদশীর কথাগুলো কানে তোলেনি রুডমানব। সে নিজের বেপরোয়া কর্মে মত্ত। বইয়ের স্তূপের দিকে ছুঁড়ে দিচ্ছে অ্যালকোহলীয় তরল। সম্পূর্ণ কক্ষের মেঝেতে ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছে কাচের তীক্ষ্ণ টুকরো। কিছু কিছু এসে দেবে যাচ্ছে রুডমানবের উন্মুক্ত দেহে। লোমহীন পেটানো বক্ষের কিছু অংশ হতে চুইয়ে পড়ছে লৌহ। সেদিকে অবশ্য বিন্দুমাত্র উদ্বেগ নেই মুগ্ধর। প্রায় মিনিট সাতেক চলল তার প্রলয়ঙ্কারী ঝড়। অবশেষে মনস্টার কেমন বড় বড় নিঃশ্বাস টেনে আলগোছে 2 হাত গুজল পকেটে। ঘাড় বাঁকিয়ে সপ্তদশীর পানে তাকিয়ে ফের বাঁকা হাসল। সঙ্গে এবার ক্যানাইন দাঁতে রুষ্ট চাপায় পিষ্ট করল ঠোঁট। মাহি ভ্রু কুঁচকায়। চোখে মুখে সন্দিহান ভাব টানতেই দেখতে পাই মুগ্ধ নিজের পকেট থেকে লাইটার বের করছে। তৎক্ষণাৎ আঁতকে ওঠে মাহি। স্থানকাল ভুলে এক ছুটে এগিয়ে আসতে গেলেই আচমকা তার পানে তর্জনী উঁচিয়ে ধরে মুগ্ধ। চোয়ালের রেখায় টান বসিয়ে কটমট দৃষ্টিতে তাকায় সে। শাসানি সুরে গর্জন ধ্বনিতে বলে ওঠে, সামনে এগোবি না বান্দির মেয়ে। ফ্লোরে কাচের টুকরো আছে, পা কেটে যাবে। খবরদার, তোর শরীর থেকে যদি এক বিন্দু রক্ত ঝরে তাহলে বাকিটা আমি নিজ হাতে ঝরাবো। মাইন্ড ইট। সহসা থেমে গেল সপ্তদশীর ব্যস্ত পথ। বিস্ফোরিত নেত্রে চেয়ে রইল সম্মুখে। রুডমানব দাঁত খিসল ফের। বৃদ্ধাঙ্গুলের সাহায্যে লাইটার ধরিয়ে তখনই আগুনটুকু ছুড়ে দিল অ্যালকোহলে সিক্ত বইয়ের স্তূপের মাঝে। মুহূর্তেই এক প্রলয়ঙ্কারী অগ্নিশিখার রেশ ছড়িয়ে পড়ল সম্পূর্ণ কক্ষে। দাউ দাউ করে জ্বলতে লাগলো ঘর ভর্তি অসংখ্য বই। সপ্তদশীর ছলছল দৃষ্টে প্রতিবিম্বিত হচ্ছে আগুনে লেলিহান শিখা। তার বুকটা বোধহয় কেউ চৌচির করে দিল মাত্রই। মেয়েটা আনমনে চোখ নামিয়ে আনল রুডমানবের পানে। ভঙ্গুর কণ্ঠে অস্ফুটে আওড়ালো, পোড়ানোই যদি হতো তাহলে আনলেন কেন? কঠিন মানবের মুখভঙ্গি আগের চাইতেও কঠোর হলো বোধহয়। সে তখনই ঘাড় বাঁকিয়ে তাকায় মাহির পানে। চোখ দুটোতে আগুন লেপটেছে তার। চোয়ালের পেশি শক্ত। শরীর ঘুরিয়ে পায়ের গতি টানলেন নির্দয় মানব। সদ্য টুকরো হওয়া তীক্ষ্ণ কাচের টুকরোগুলোর উপর অনায়াসে পা দাবিয়ে এগিয়ে আসে ধীর কদমে। তীক্ষ্ণ সীসার টুকরোর গায়ে রুডমানবের রুক্ষ কদমতলের ত্বক পড়তেই তুলছে কুড়মুড় শব্দ। মার্বেলের তকতকে মেঝেতে ছাপ বসাচ্ছে তাজা লৌহ। অথচ মানবের চোখে মুখে ব্যথার লেশমাত্র নেই। সেথায় লেপ্টে আছে এক আকাশসম রাগ। বাদামি চোখ দুটো যেন আজ বাজ পাখির দৃষ্টিকেও হার মানাবে অনায়াসে। মাহি হতবম্ব। বিস্ময়ে চোখ ছুঁয়েছে ললাট। জিভের ডগা বাকশূন্য। এদিকে মাফিয়া বিস্ট পায়ের গতি অটল রেখে দাঁত কিরমির করতে করতে গর্জন তুলে আওড়ালো, আমি একচ্ছত্র আধিপত্যে বিশ্বাসী বান্দির মেয়ে। যার উপর একবার আমার নজর পড়বে সে আমৃত্যু শুধু আমারই অধীনস্থ থাকতে বাধ্য। তার উপর সকল অধিকার কেবল আমার হবে। ইভেন নো ওয়ান ক্যান ডেয়ার টু লুক অন দেম। তুই হয়তো ভুলে যাচ্ছিস বান্দির মেয়ে, তুই আমার শিকার। তোর ধ্যান জ্ঞান সবটাই কেবল আমার। এই শ্যাডো মনস্টারের আধিপত্যে থাকবে। থাকবে মানে থাকবি, সেটা তুই চাস বা না চাস। আই ডোন্ট কেয়ার। তোর দৃষ্টিতে আমি বাদে অন্য যে কোনো কিছু প্রাধান্য পেলে তার অস্তিত্ব আমি এভাবেই মিটিয়ে ফেলব, ধ্বংস করে ফেলব সব কিছু। জাস্ট মার্কস মাই ওয়ার্ড বান্দির মেয়ে।